নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন অনুরাধা হালদারের কলমে রোমহর্ষক কাহিনী মাছ মারার জঙ্গলে। প্রত্যেকবারের মতন আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে একটি বিশেষ চরিত্রে থাকছে অনিকেত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে মাছ মারার জঙ্গলে। তোমার সৈনিক জীবনে একটি সত্য ঘটনা বলো না। আচ্ছা, কখনো কি এমন কোনো কিছুর অভিজ্ঞতা তোমার হয়েছে দাদু, যেটাই তোমার মনে হয়েছে ঘটনাটা খুব অস্বাভাবিক কিংবা ভৌতিক? প্রশ্নটা ধেয়ে এলো মেজর কৃষ্ণচরণের নিত্যদিনের একনিষ্ঠ শ্রোতাদের কাছ থেকে। কৃষ্ণচরণ ছিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কর্তব্যপরায়ণ একজন মেজর। কর্মসূত্রে ঘুরে বেড়াতে হয়েছে ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন দুর্গম স্থানে। কখনো মোকাবিলা করতে হয়েছে শত্রুপক্ষের সাথে, কখনো বা দুর্গম প্রকৃতির সাথে। বহুদিন হলো কৃষ্ণচরণ অবসর নিয়েছে, তবুও দেখলে বয়স আন্দাজ করা ভারী মুশকিল। পেশিবহুল সুঠাম শরীর, পাড়ার নাতিপুতির দল, সমবয়সী বন্ধু কিংবা কৃষ্ণচরণের ছেলে মেয়ের বয়সীরাও হামলে পড়ে তার কাছে। উদ্দেশ্য একটাই, ভিন্ন স্বাদের অদ্ভুত অভিজ্ঞতার গল্প শোনা। কৃষ্ণচরণও মহা আনন্দে নিত্য উজাড় করে দেয় তার অভিজ্ঞতার ঝুলি। তবুও যেন ফুরোয় না সেই সব। আজ সন্ধেবেলায় পাড়ার কুচি কাচাদের দল তাদের মেজর দাদুকে ঘিরে ফেলেছে। বাচ্চাগুলোর আজ পড়ার ছুটি, তাই এসে হাজির মেজর দাদুর বাড়িতে। এখন বর্ষাকাল, তার উপর আজ আকাশে কালো মেঘের ঘন ঘটা, বিদ্যুতের ঝলকানি আর ঘন ঘন বজ্রপাতের আওয়াজে এই ভর সন্ধেবেলাতেও মনে হচ্ছে যেন অনেকটাই রাত হয়ে গেছে। কৃষ্ণচরণের বড় দোতলা বাড়ি, একেবারে রাইনর গ্রামের শেষ প্রান্তে মাঠের ধারে। তাই তো অবিরাম ব্যাঙ আর পোকার ডাকে বর্ষা যেন মুখরিত হয়ে উঠেছে এই বৃষ্টি নামল বলে। একটা শিরশিরানি জোলো ঠান্ডা হাওয়া একেবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গত কয়েকদিনের অবিশ্রান্ত ধারা বর্ষণের ফলে মাঠেও অল্প অল্প জল জমে গেছে। আর নতুন বর্ষার জলের স্বাদ পেয়ে পুকুর ছেড়ে মাছগুলো মাঠে উঠে আসছে। গ্রামের এই দৃশ্য খুবই সাধারণ, সেই সঙ্গে মানুষজনের মাছ কুড়োবার একটা ধুম। এই সময় পাশের গ্রামের জেলে পাড়ার কোনো লোক বা মহিলা কেউই বোধহয় বাড়িতে থাকে না। কেউ টর্চ, কেউ পোলো, কারোর হাতে আবার মাছ মারার জন্য বড় বড় ছুরি। সেই নিয়েই তারা মাঠের অল্প অল্প জলে মাছ ধরছে। এইভাবে সারা রাত্রি ওরা মাছ ধরে। ভোরবেলা গ্রামের হাটে সেগুলো বিক্রি করে তারপর ঘরে ফেরে। এই সময় রাতের অন্ধকারে ফাঁকা মাঠ ভরে ওঠে টর্চের আলোয় আলোয়। হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো উৎসব চলছে। যাই হোক, এবার কৃষ্ণচরণ খানিকটা গলা খাঁকড়ে তার দৃঢ় অথচ গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠলেন, এরকম অভিজ্ঞতা একবার দুবার নয় রে, বহুবার হয়েছে। তা তোরা সেসব শুনলে ভয় টয় পাবি না তো? না না না, ভয় পাবো কেন, তুমি শুরু করো তো। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে বিদ্যুৎও চলে গেল। আর গ্রামের দিকে একবার লোডশেডিং হলে 2-4 ঘন্টার কমে আর লাইন আসে না। এমন সময় মেজর কৃষ্ণচরণের স্ত্রী রীনা দেবী একটা জ্বলন্ত মোমবাতি আর একটা বড় জামবাটি ভর্তি মুড়ির সঙ্গে এক ডিশ গরম গরম পেঁয়াজি রেখে গেলেন। এমন একটা সময় কচিকাচা আর তাদের মেজর দাদু বোধহয় এটারই অপেক্ষায় ছিল। কৃষ্ণচরণ স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ধন্যবাদ দেব না, কিন্তু তুমি বেশ মনের কথা বুঝে ফেলো গিন্নি।
কৃষ্ণচরণের গল্পের আসর বসেছে আজ দোতলার ছাদের ঘরে। এই ঘরটায় একটা বিশেষত্ব আছে। দোতলার উপরে মাত্র একটাই ঘর এটা। সামনেটা পুরো ছাদ। ছাদে কিছু বিদেশি ফুলের গাছ টবে লাগানো আছে। একই ঘোর বর্ষার সন্ধে, তার উপর লোডশেডিং, সঙ্গে গরম গরম তেলে ভাজা আর রহস্য গল্প শোনার আয়োজন। ওদের আসরটা বেশ জমে উঠেছে। কৃষ্ণচরণ বলতে আরম্ভ করল, সালটা 1987। আমি তখন কয়েক বছর মাত্র চাকরি করেছি। ঝুলিতে অভিজ্ঞতা প্রায় শূন্য। ত্রিপুরার একটা পাহাড়ি জংলা এলাকায় আমাদের ক্যাম্প। পাশ দিয়ে বয়ে গেছে একটা পাহাড়ি ঝর্ণা। তারই ঝিরিঝিরি শব্দ, পাখিদের কোলাহল, বনস্পতির শীতল ছায়ায় মুখরিত হয়ে থাকত গোটা পরিবেশ। আমি যদি কবি কিংবা সাহিত্যিক হতাম, তবে একটা গোটা কাব্যগ্রন্থ কিংবা উপন্যাস লিখে ফেলতে পারতাম ওই পরিবেশ উপভোগ করতে করতে। কিন্তু গণ্ডগোলটা অন্য জায়গায়। সৌন্দর্য উপভোগ করার জন্য তো আর এইরকম একটা জায়গায় একটা পুলিশ বাহিনীকে সরকার খরচ করে রাখবে না। ভাবতে অবাক লাগত, অত সুন্দর নিষ্কলুষ পরিবেশও কলুষিত করে তুলত একদল দুষ্টু মানুষ। তারা পাহাড় ভাঙত, গাছ কাটত, আরও কত কত সর্বনাশ যে করত, তোমার পরিবেশের তার হিসাব নেই। তাহলে চলো যাওয়া যাক সেই দিনে। আমাদের ক্যাম্প বর্তমানে যে জায়গায় রয়েছে, সেখানেই বেশ কিছুদিন আগে একটি অন্য কোম্পানির পুলিশ ফোর্স ক্যাম্প করেছিল। কিন্তু একটা বীভৎস ঘটনায় শেষ হয়ে যায় সেই গোটা পুলিশ ফোর্সটা। আতঙ্কবাদীরা গভীর রাতে হামলা করে ঘুমন্ত সেনাবাহিনীর ক্যাম্পের ওপর। ক্যাম্পের বাইরে যারা গার্ডে ছিল, সেদিন তারাও আগাম বিপদের আঁচ বোঝেনি। কেউ কেউ আবার আদর্শচ্যুত হয়ে মদ্যপ অবস্থায় ছিল। সুতরাং সর্বনাশ গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছিল তাদের জীবনে। ওই কোম্পানির গোটা পুলিশ ফোর্সকে কচুকাটা করেছিল নির্মমভাবে। কুপিয়ে খুন করে গেছিল গুন্ডাদের দল। আমাদের ফোর্স এই ক্যাম্পে এসেছে মাত্র 1 মাস হলো। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো গোটা এলাকাটিকে রক্ষা করা, জঙ্গলের গাছ, পাহাড়, সঙ্গে এলাকার মানুষদের সুরক্ষা প্রদান করা। আর যেদিন গোটা গ্যাংকে হাতে নাতে ধরতে পারবো, সেদিন এখান থেকে অন্য কোনো দুর্গম স্থানে আবার যাত্রা হবে। 1 মাস হলো আমরা এসেছি, কিন্তু এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো ঘটনা ঘটেনি। 4 জন অফিসারের আন্ডারে আমরা 200 ছেলে। আরও কিছুটা দূরে অন্য একটা কোম্পানির ফোর্স রয়েছে। আমরা আমাদের নির্ধারিত এলাকায় নিয়ম করে রোজ ডিউটি করি। এখানে খাওয়া দাওয়ার বেশ অসুবিধা। আমাদের কুক আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাজার আসে 15 দিনে একবার। পাহাড়ি গ্রাম্য হাটে চাল ডালের মতন শুকনো জিনিস পরিমাণ মতন পাওয়া গেলেও সবজি, মাছ, মাংস, ফল মূল এসব পাওয়া যায় যৎ সামান্য। এগুলো দিন 2 মতন নিয়ে এলেও বাকি দিনগুলোতে আমাদের খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট হয়। আমাদের ফোর্সের সবাই অবাঙালি, তাই মাছ মাংসের কষ্ট না হলেও আমরা ভোজন বিলাসী। মন যেন ভেতরে ভেতরে বেশ কষ্ট পেত। সদ্য বাড়ি ছেড়ে আসা, তার উপর খাওয়ার কষ্ট, যেন মর্মান্তিক ঠেকতো আমাদের কাছে। একদিন চালাকি করেই একজন অফিসারের কাছ থেকে বনমোরগ শিকার করার অনুমতি নেই বুঝিয়ে সুঝিয়ে। আর এই প্ল্যানে আমার সহকর্মীরাও উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ঠিক হয় আমি এবং আমার সঙ্গে আরও 2 জন থাকবে এই বনমোরগ শিকার অভিযানে। পরের দিন ঘড়িতে ঠিক 11টা বাজতেই আমার এবং বাকি 2 জন সহকর্মীর ডিউটি শেষ হয়। যথারীতি আমরা ক্যাম্প থেকে দূরে ঘন জঙ্গলের দিকে বনমোরগ শিকারের উদ্দেশ্যে রওনা দিই। একটু এগোতেই একটা ঘন জঙ্গল পড়ল। আলো আঁধারির পরিবেশ। দিনের বেলাও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তীব্র গরমের দিনেও ঘন জঙ্গলে যেন
শীতলতা বিরাজ করছে। একটা নাম না জানা পাখি খুব সন্তর্পণে একাই শীষ দিয়ে চলেছে। এখানে জঙ্গলটা এতটাই ঘন যে রাস্তা তৈরি করে হাঁটা বড়ই মুশকিল হয়ে পড়ছে। ঘাস, লতা, পাতা এসব হাতে পায়ে যেন সাপের মতন জড়িয়ে যাচ্ছে। এখানে আসা অবধি প্রচুর বনমোরগ দেখেছি, কিন্তু আজ যেন মোটেই চোখেই পড়ছে না। বনমোরগ জ্যান্ত ধরা ভীষণ কঠিন কাজ। চোখের নিমেষে উধাও হওয়ার ক্ষমতা রাখে ওই প্রাণীগুলো। তাই আমরা দূর থেকে জখম করে ধরার প্ল্যান করলাম। আমরা 3 জন 3 দিকে চলে গেলাম। ঠিক করলাম কোনো মোরগ চোখে পড়লেই 3 বার শীষ দেব। প্ল্যান করলাম যেভাবেই হোক একটা মুরগি অন্তত আজ ধরতেই হবে, নইলে বিহারি ছোকরাগুলো দাঁত বের করে ঠাট্টা করবে, সে আমার বাবু পোষাবে না। এভাবে খানিকক্ষণ চলার পর হঠাৎ ঝোপের আড়ালে ঝুলন্ত গাছের ডালে লাল, কমলা, সবুজ, বাহারি রঙের পালকের মিশ্রণে একটা বড় ঝুঁটিওয়ালা বনমোরগ দেখতে পেলাম। আমি একটা জোরে শীষ দিলাম। মনে হলো ওরা শুনতে পেয়ে এদিকে আসছে। হঠাৎ বনমোরগটা যেন ওর বিপদ টের পেল। একটা উড়ান দিয়ে এই গাছ থেকে ও গাছে অতি দ্রুত পালাতে লাগলো। আমিও নাচর বান্দার মতন ওর পিছু নিলাম। আর অন্য কিছু আমার মনে রইল না, শুধু মনে হলো মোরগটাকে ধরতেই হবে। এভাবে পিছু নিতে নিতে হঠাৎ খেয়াল হলো ঘড়িতে 3টে বাজে। মনে পড়ল আমি বেরিয়েছিলাম বেলা 11টায়। তাহলে মিস্টার মিশ্রা আর রাঠুর কোথায়? আমি কোথায় এসে পড়েছি? আমি উত্তেজিত হয়ে চারিদিকে চেয়ে বুঝলাম আমি পথ হারিয়েছি। এখানে সূর্যের আলো প্রায় পড়ছে না। বিশাল বিশাল বনস্পতি আর লতা পাতার ছায়ায় সন্ধেবেলার মতোই অস্পষ্ট ঠেকছে সব। মোরগটাও ইতিমধ্যেই কোথায় যেন মিলিয়ে গেছে। ছোটবেলা থেকেই আমি ডান পিটে স্বভাবের মানুষ, ভয় কখনো পাইনি। তাই এবারেও ভেঙে পড়লাম না। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম কিভাবে আবার ক্যাম্পে পৌঁছানো যায়। ধীরে ধীরে সূর্য প্রায় অস্তমিত। আমি এবার উল্টো দিকে হাঁটা আরম্ভ করলাম, অর্থাৎ যে পথ ধরে এতক্ষণ উদ্ভ্রান্তের মতন এখানে এসে পৌঁছেছি। প্রায় মিনিট 10 হাঁটার পর আমার মনে হলো আমি আবার সেই একই জায়গাতে এসে পড়েছি। এবার যেন বুকের ভেতরটা একবার ছ্যাঁত করে উঠল। আমার কি মতিভ্রম হলো? আরো খানিকটা এগিয়ে গেলাম। জঙ্গলের আলো আঁধারিতে হঠাৎ মনে হলো একটা পোড়ো বাড়ি দেখতে পেয়েছি। এই জঙ্গলে পোড়ো বাড়ি শয়তানদের ঘাঁটি নয় তো? মনের মধ্যে শঙ্কা নিয়ে আমি এগিয়ে গেলাম দেখার জন্যে। ওইদিকে কৃষ্ণচরণ বাবু যখন দলছুট হয়েছেন, তখন মেজর মিশ্রা প্রায় বনমোরগের ডেরায় পৌঁছে গেছেন। এখানে ছোট বড় মোরগ আর মুরগি গাছের ডালে ডালে আর মাটিতে কতগুলো যে ছুটে বেড়াচ্ছে তার কোনো হিসেব নেই। মিশ্রা জোরে 3 বার শীষ দিলেন। নিস্তব্ধ অরণ্যে যেন সেই শীষ প্রতিধ্বনিত হতে লাগলো। শীষের শব্দ পেলেন মেজর রাঠোর। তারপর শব্দ তরঙ্গ অনুসরণ করলেন তিনি। মিনিট খানেক বামে যাওয়ার পর মিশ্রাকে দেখলেন, কিন্তু কৃষ্ণচরণ হালদারকে সেই মুহূর্তে দেখতে পাওয়া গেল না। ওনারা ভাবলেন হয়তো একটু পর কেসি হালদার আসবেন। কেসি বাবু আসেনি? না, তাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। দুজনেই প্রায় অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তার মধ্যেও হালদার মশাই এসে পৌঁছল না।
এদিক ওদিক খানিকক্ষণ খোঁজাখুঁজিও করলেন, শীষ দিলেন, কিন্তু কোনো প্রত্যুত্তর পাওয়া যায় না। ততক্ষণে বনমোরগ শিকার মাথায় উঠেছে। মিস্টার রাঠুর এবং মিশ্রা পড়ে গেলেন মহা মুশকিলে। তারা না পারছেন ক্যাম্পে ফিরতে, আর না পারছেন অপেক্ষা করতে। হালদার এখনো ফিরছে না, এটা তো সত্যি দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। কিন্তু সেটা তো ক্যাম্পে জানানো জরুরি। তাতে অবশ্য আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। আবার এমনও তো হতে পারে হালদার আমাদের দুজনকে না পেয়ে একাই ক্যাম্পে ফিরে গেছে। অগত্যা তারা সিদ্ধান্ত নিয়েই নিলেন যে আর দেরি করা যাবে না। তাই খালি হাতেই রওনা দিলেন ক্যাম্পের উদ্দেশ্যে। বেলা প্রায় 2টোরও বেশি। সবার খাওয়াও অনেক আগেই হয়ে গেছে। শিকারের মুরগি দিয়ে আজ রাতে সবাই মিলে রান্না করে জমিয়ে খাওয়ার কথা, ওই পিকনিকের মতোই আর কি। কিন্তু কোথায় কি? হালদার হঠাৎ কিভাবে গায়েব হয়ে গেল? যদি তাই হয়, তাহলে হালদারের সঙ্গে সঙ্গে ক্যাম্পের গোটা পুলিশ ফোর্সটারই যে বিপদ ঘনিয়ে আসছে, সে কথা কারোর বুঝতে বাকি রইল না। কথাটা নিমেষেই গোটা ক্যাম্পে রটে গেল। এবার হেড অফিসার ধমক দিতে লাগলেন নিম্নবর্তী অফিসারদের। মিশ্রা আর রাঠুরের ওপর সমানে ধমক চলতে লাগলো। বারংবার ঘটনার বর্ণনা করতে গিয়ে যেন হিমশিম খেতে হচ্ছে তাদের। আরে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। এরপর জরুরি মিটিং বসল। ম্যাপে চিহ্নিত করা হলো জঙ্গলের কোন কোন অংশ থেকে কিভাবে অনুসন্ধান চালানো হবে এবং কারা যাবে সেই অপারেশনে। নির্দেশ পাওয়া মাত্রই 2 অফিসারের তত্ত্বাবধানে 100 জওয়ান তৈরি হয়ে গেল, সঙ্গে মিশ্রা এবং রাঠুর। ধীরে ধীরে সন্ধে নামছে পাহাড়ের কোলে। সশস্ত্র সেনাবাহিনী ঘিরে ফেলেছে জঙ্গলের মার্ক করা এরিয়া। যে কোনো মুহূর্তে ঘনিয়ে আসতে পারে ঘোর বিপদ। এমনই সন্ধ্যের আলো আঁধারি পরিবেশে খানিকটা এগিয়ে যেতেই আমি ভালোভাবে বুঝতে পারলাম, আসলে আমার যেটাকে পোড়ো বাড়ি মনে হয়েছিল সেটা আসলে একটা ছোট্ট মন্দির। মন্দিরের চূড়াটা দূর থেকে স্পষ্ট বোঝা যায়নি। বুনো লতা পাতায় ঢেকে গেছে প্রায়। মনে প্রচণ্ড কৌতূহল হলো, এই জঙ্গলে মন্দির কে বানাবে, আর কেনই বা তার আজ এমন ভগ্নপ্রায় অবস্থা। মন্দিরের কাছে যেতেই দেখলাম মন্দিরের চারপাশে ঘন জঙ্গল তেমন নেই। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো এখনো যেন জায়গাটা ব্যবহৃত হয়। মন্দির সংলগ্ন একটা ছোট্ট বারান্দা আছে। তাছাড়া মন্দিরের গেটটাও ভাঙা। ভেতরের বেদিতে এখনো বিরাট শিবলিঙ্গ বিদ্যমান। একটা বিরাট ত্রিশূল আছে। বড়ই অযত্নে যেন ভগবানের রূপও লোপ পায়। এক সময় হয়তো যে দেবতা নিত্যদিন সেবা পেতেন, ঢালা হতো দুধ গঙ্গার জল, সেই দেবতার গায়ে আজ শ্যাওলা জমেছে, ত্রিশূলে মরচে ধরেছে। আমি খুব সন্তর্পণে মন্দিরটার ভেতরে ঢুকলাম। আমার কেন জানি বারবার মনে হতে লাগলো কোনো এক রহস্য আছে এই মন্দিরের ভেতরে। কিভাবে আমি এখানে এসে পড়লাম কেবলই আমার মনে হতে লাগলো কেউ যেন আমাকে সম্মোহিত করে নিয়ে এসেছে। কারোর চোখ যেন আমাকে সারাক্ষণ পাহারা দিচ্ছে। কিন্তু সে কে? এতগুলো প্রশ্নের কোনোটার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু ভাবতে লাগলাম, এখন আমার করণীয় কি? কিভাবে আবার ক্যাম্পের সাথে যোগাযোগ করা যাবে? এত কিছু ভাবতে ভাবতে কেন জানি না হঠাৎ আমার মনে হলো
এই মন্দিরের ভেতরে কোনো গুপ্ত কক্ষ বা গোপন দরজাও তো থাকতে পারে। তাই আর দেরি না করে আমি মন্দিরের দেওয়ালে ঘা দিতে আরম্ভ করলাম। সব দেওয়ালগুলো পরীক্ষা করার পরেও যখন কোনো কিছুর সন্ধান পেলাম না, তখন একটু হতাশ হলাম। সারাদিন পেটে কিছুই পড়েনি, ভীষণ খিদেও পেয়ে গেছে। পিঠ ব্যাগে যদি শুকনো খাবার কিছু রাখতাম তাহলে অসময়ে খানিকটা কাজে লাগতো। এদিকে সন্ধেও হয়ে এলো প্রায়। অন্ধকারে বোধহয় আর কিছুই দেখতে পাবো না খানিকক্ষণ পর। কিংকর্তব্য বিমূঢ়র মতো ভারাক্রান্ত মনে আমি মন্দিরের দাওয়ায় বসলাম। আর যখন কোনো উপায় খুঁজে পাচ্ছি না, ঠিক তখনই একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটল। দুপুরের সেই বনমোরগটা হঠাৎ কোথা থেকে ছুটে এসে ঠাকুরের বেদির ওপর উঠে কর্কশ গলায় বিদঘুটে ভাবে এক নাগারে ডাকতে আরম্ভ করলো। কিন্তু আমি স্পষ্টভাবে অলৌকিক কিছুর আভাস পেলুম। আমার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সন্ধ্যের অন্ধকারে এই নিস্তব্ধ অরণ্যে কেমন যেন অলৌকিকতা খেলা করে বেড়াচ্ছে। আমি হঠাৎ অনুভব করলাম কতগুলো ভারী বুটের শব্দ একসঙ্গে হচ্ছে। মনে হচ্ছে কারা যেন একসাথে প্যারেড করছে। খানিকক্ষণের মধ্যেই আবার হঠাৎ কতগুলো লোকের বিভৎস মর্মান্তিক চিৎকার, নাকি মৃত্যু যন্ত্রণা। নিস্তব্ধ অরণ্য যেন কেঁপে কেঁপে উঠল। আর কেঁপে উঠল আমার বুকের ভেতরটা। আমি যেন স্পষ্ট দেখতে পেলুম কতগুলো যুবকের করুণ মৃত্যু। না, ভয় পাইনি, বুঝতে পারলাম এরা কারা। আর এও বুঝলাম আমার কোনো বিপদ এদের দ্বারা হবে না। শুধু ইঙ্গিত অনুযায়ী কাজ করে যেতে হবে। ওদিকে বড় অফিসারের নির্দেশে বারংবার চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো অজানা মন্ত্র বলে ঠিক মার্ক এরিয়াগুলোর মধ্যস্থলে পৌঁছানো যাচ্ছে না। বিরাট অরণ্যের অন্ধকার যেন লুকোচুরি খেলে যাচ্ছে মানুষগুলোর সঙ্গে। তবে কেসি হালদার কোথায় গেল? জুনিয়র ছেলেগুলো প্রচণ্ড ভয় পেয়েছে। সিনিয়ররা কেসি হালদারকে দোষারোপ করা শুরু করেছে। মিশ্রা আর রাঠুর বাক রুদ্ধ। কেসি হালদারকে খুঁজে না পাওয়া গেলে হয়তো তাদের শাস্তিও পেতে হতে পারে। দুই অফিসারের মধ্যে বারংবার আলোচনা চলছে, কিন্তু এই ঘটনার সমাধান পাওয়ার রাস্তা যেন কেউ খুঁজে পাচ্ছে না। এতগুলো কঠিন সৈনিক হৃদয়ের মধ্যিখানেও যেন কোনো এক নরম বন্ধু হৃদয়ও তাদের সঙ্গী বন্ধুকে খুঁজে না পেয়ে ব্যাকুল হয়ে রয়েছে। কি হলো তার? সে কি আদৌ সুস্থ আছে এই গভীর অরণ্যের মধ্যিখানে এতটা দীর্ঘ সময়? অফিসারের নির্দেশ অনুযায়ী 100 জন জওয়ান 10টা দলে ভাগ হয়ে মার্ক করা এরিয়াতে অপারেশন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে বৃত্তাকারে চক্কর কাটার পরেও একসঙ্গে সবকটি দল মিলিত হয় আবার। এইভাবেই বারবার তারা চেষ্টা করে, কিন্তু ফলাফল সেই একই দাঁড়ায়। গভীর বনানীর ঘুটঘুটে অন্ধকার শীতলতার মধ্যে যেন কেউ বা কারা তাদের অদ্ভুত মায়াবী কায়দায় এরিয়াগুলির কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। অথবা কেউ যেন অদৃশ্য কোনো মন্ত্রপুত গণ্ডি কিংবা প্রাচীর দিয়ে রেখেছে। সেই গণ্ডি যদিও চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে পারছে প্রত্যেকেই। ট্রেনিং প্রাপ্ত 100 সৈনিক
যারা দাপিয়ে বেড়ায় জঙ্গলে বা পাহাড়ে কিংবা মরুভূমিতে, তীব্র শীত কিংবা গরম যাদেরকে কাবু করতে পারে না, তারা যেন অলৌকিক কিছু টের পেয়ে মনে মনে কেঁপে উঠল। সে ভয় প্রকাশ না পেলেও চোখে মুখে যেন তার কিছুটা আভাস ফুটে উঠছে প্রত্যেকেরই। জীবন্ত আতঙ্কবাদী কিংবা ধুরন্ধর আততায়ীর সঙ্গে সশস্ত্র লড়াই করা যায় ছক কষে, কিন্তু অলৌকিকতার সঙ্গে, তার সঙ্গে কি লড়াই করা যায় আদৌ? আরও একবার 2 অফিসারের নির্দেশে তৈরি হলো তারা। ওইদিকে ধীরে ধীরে আঁধার আরো গভীর হতে শুরু করেছে। এতক্ষণ ধরে যে অদ্ভুত অলৌকিকতা বিরাজ করছিল তা কেটে গেছে। চারিদিকে গভীর অরণ্যের নিস্তব্ধ গর্জন আর ঝিঝি পোকার এক টানা রি রি শব্দ, এটুকু ছাড়া কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। সেই মোরগটাও কখন যেন গায়েব হয়ে গেছে। তবে মনের মধ্যে এই রহস্য যেন তীব্র আঁচড় কেটেই চলেছে, বারবার এর কিনারা খোঁজার জন্য। কি আছে এই মন্দিরে? কেনই বা এলাম আমি? আর কেনই বা এসেছিল তারা? আমি ভালো করে ব্যাগ হাতড়ে দেখলাম। ব্যাগের মধ্যে ছোট্ট টর্চটা আমার ছিল। ওটা দিয়েই আপাতত কাজ চালানোর চেষ্টা করতে হবে। আমি মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। পড়ন্ত আলোর মৃদু আভা এখনো বিরাজ করছে। চারিদিকটা একটু ঘুরে দেখা যাক, যদি কোনো ক্লু পেয়ে যাই। মন্দিরের আশেপাশে দেখে কেবলই যেন মনে হচ্ছে এই জায়গাটা এখনো ব্যবহার করা হয়। মন্দিরের পিছন দিকটায় এগিয়ে গিয়ে টর্চের আলোয় দেখলাম সারে সারে ধুতরা, জবা, এসব ফুলের গাছ। আকন্দ ফুলের গাছও কয়েকটা উঁকি দিচ্ছে সেই ঝোপের মাঝে। তার মানে মন্দির যে সত্যি ব্যবহৃত হয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেবতার গায়ে শ্যাওলা আর ত্রিশূলে মরচে ধরেছে কেন? যদি সত্যি মন্দির ব্যবহার হয়ে থাকে, ফুল গাছের যত্ন নেওয়া হয়ে থাকে, তবে দেবতা কেন যত্ন পাবে না, পুজো পাবে না? আর কে অথবা কারা এই মন্দির চত্বর ব্যবহার করে? কতগুলো প্রশ্ন আমায় কেবলই ভাবিয়ে তুলছে। আমি যখন নিজের গভীর ভাবনায় বিভোর হয়ে মন্দিরের চারপাশ ঘুরে বেড়াচ্ছি, তখন হঠাৎ আমার ইন্দ্রিয়কে সজাগ করে কর্কশ গলায় ডেকে উঠল সেই বনমোরগটা। আমি কেঁপে উঠলাম। পরক্ষণেই মোরগটার দিকে তাকাতেই দেখলাম যেন মানুষের মতো সে আমার চোখের দিকে তাকিয়ে আছে এক নিষ্পলক দৃষ্টিতে। আমি এগিয়ে যেতেই মোরগটা দৌড় দিল। আমিও তার পিছু পিছু দৌড়তে শুরু করলাম অন্ধকারের মধ্যে। আবারও সে আমাকে হাজির করলো সেই দেবতার বেদির সামনে। তার মানে এই বেদিটাই কি? আমি আর এক মুহূর্ত দেরি না করে জোরে জোরে বেদিতে ঘা দিতে লাগলাম। আর যা ভেবেছিলাম ঠিক তাই। বেদির ভেতর দিকে ফাঁপা, সেটা বেশ বুঝতে পারলাম। বেদির ডালা সরাবার কোনো রাস্তা না পেয়ে অসহায়ের মতো এদিক ওদিক তাকাতেই দেখি মোরগটা দেওয়ালে লাগানো ত্রিশূলটার গায়ে ঠোকরাতে শুরু করেছে। তার ইশারা বুঝে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। বিরাট ত্রিশূলটা ধরে এদিক ওদিক টান দিতে শুরু করলাম, কিন্তু তবুও কিছু করল না। আমার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো। ত্রিশূলটাকে চাবির মতন গোল করে শরীরের সর্বশক্তি দিয়ে আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করলাম। আর সেটা করতেই ভারী ধাতব বস্তু সরানোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ঠাকুরের বেদিটা
ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমার আমার বুকের মধ্যে যেন ধূপপুকুনি বেড়েই চলেছে। যখন পুরো বেদির ডালাটা খুলে গেল, টর্চের আলোতে দেখলাম ভেতরে সুড়ঙ্গের মতন ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি। নিচ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। ইষ্ট দেবতাকে স্মরণ করে বুকে বল নিয়ে টর্চের আলোয় ধীরে ধীরে আমি নেমে গেলাম সেই সেই অজানা অন্ধকারের বুকে। আমি জানি না কি অপেক্ষা করে আছে সেখানে আমার জন্য। শুনছেন মাছ মারার জঙ্গলে। গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি কেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। রাঠুর আর মিশ্রাদের এবারের চেষ্টাও ব্যর্থ হলো আগের মতোই। দুই অফিসার হাল ছাড়লেন। জুনিয়র সদস্যদের থেকে পারমিশন চাইলেন তারা। 100 জন জওয়ানের মধ্যে শান্ত স্বভাবের একটি কম বয়সী ছেলে এবার মুখ ফুটে বলেই ফেলল, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এই রকম ঘটনার কথা আমি আমার বাবার কাছেও আগে শুনেছি বহুবার। অফিসার ঘটনার ব্যাখ্যা শুনতে চাইলে সে জানায়, আমার বাবা একজন ব্রাহ্মণ এবং অনেকবারই এই রকম ঘটনার সাক্ষী থেকেছেন। এটা হতে পারে কোনো অলৌকিক শক্তি কিংবা কোনো তান্ত্রিক অথবা কাপালিকের কাজ। মন্ত্র শক্তি কিংবা অলৌকিক শক্তির দ্বারা একরকম ভ্রমের সৃষ্টি করে, অথবা অথবা কোনো জায়গা মন্ত্র বলে নিষিদ্ধ করে রাখতে পারে। এই নিষিদ্ধ স্থানে কোনো জীবিত প্রাণী প্রবেশ করতে পারে না। আর যদি কোনো প্রাণী আগে থেকে সেখানে আটকে যায় তাহলে তাহলে সেও আর এই অলৌকিক শক্তি অতিক্রম করে বেরিয়ে আসতে পারে না। অফিসার এবং বাকিরা এই ঘটনার পর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আর ছেলেটিকে দিতে পারলেন না। সিনিয়র অফিসার রুক্ষ গলায় হিন্দিতে বললেন, इस परेशानी से निकलने का कोई रास्ता है क्या? একটা উপায় আছে স্যার। আমার বাবা আমায় একটা কবজ দিয়েছিল। সে কবজ পড়লে সব মন্ত্র কেটে যায় আর এখানে প্রবেশ করা যায়। আর কোনো রকম অলৌকিক ক্ষমতা সেই কবজধারী মানুষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু স্যার, বাবার কাছে গল্প শুনলেও তার কথাগুলো কখনো বিশ্বাস হয়নি। কিন্তু আজ যা ঘটলো তাতে বিশ্বাস না করে উপায় নেই। लेकिन ये कवच किसके पास है? আমার কাছেই আছে। तो फिर खाली तुम ही अंदर जा सकते हो और बाकी हम सब क्या करें? অন্ধকার সেই সুরঙ্গে আলো ফেলে আমি দেখলাম মোজাক করা শ্বেত পাথরের সিঁড়ির হাতলে হলদে ধাতব কিছুর ওপর অদ্ভুত সুন্দর আর নিখুঁত কিছু কারুকার্য করা। হলুদ ধাতু মানে হতে পারে পিতল অথবা সোনা, একেবারে চকচকে আর ঝকঝকে। তার মানে এখানে নিত্য যাতায়াত হয়েই থাকে। আমাকে সাবধান থাকতে হবে। হতে পারে শত্রুপক্ষের কেউ এখানে ঘাপটি মেরে আছে, কিংবা অন্য কোনো বিপদ। রিভলভারটা ডান হাতে নিয়ে বাঁ হাতে টর্চ জেলে আমি অবশেষে সমতলে নামলাম। আর তৎক্ষণাৎ ঘটল একটা ভয়ানক কাণ্ড। কর কর ঘর ঘর শব্দে ওপরের ডালাটা বন্ধ হয়ে গেল। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। নিশ্চয়ই এখানে কোনো জীবিত মানুষের অস্তিত্ব আছে। তবে সাহসে ভর করে আমায় টিকে থাকতেই হবে। সিঁড়ি যে সমতলে এসে মিশেছে সেখান থেকে শুরু হয়েছে একটা অত্যন্ত সরু গলি। একটি মাত্র মানুষ কোনো রকমে এগিয়ে যেতে পারবে। মেঝেতে শ্বেত পাথর আর ধারে ধারে সেই হলদে ধাতুর কারুকার্য, আর দেওয়ালে
অসাধারণ সব নকশা, কত পাথর আর কত চকমকি। টর্চের আলোতে কি অসম্ভব তাদের ঝলকানি। কয়েক পা এগোতেই মন মুগ্ধ করা একটা সুবাস পেলাম, ঠিক যেন ধুনোর মতো, কিন্তু অসম্ভব সুন্দর। আমি এই রহস্যের অদ্ভুত টানে উন্মত্তের মতন এগিয়ে চলেছি সামনে। অনেকটা আসার পর সরু গলিটা শেষ হয়ে শুরু হলো এক বিরাট ফাঁকা একটা হলঘর। সাধারণ কোনো ঘরের মতন নয়, মনে হচ্ছে রাজরাজরার যুগের তৈরি মণিমুক্ত খচিত কোনো গোপন কক্ষ। ভালোভাবে টর্চ ফেলে দেখতেই হঠাৎ ঘরের মধ্যে আলো ঝলমল করে উঠল। তখন গোটা ঘরটাই আমার কাছে দৃশ্যমান। এ তো ইলেকট্রিকের আলো। নকশা করা ইলেকট্রিকের বাতি থেকে বেরুচ্ছে এই আলোর ঝলকানি। এ গভীর জঙ্গলে পুরো মন্দিরের তলায় ইলেকট্রিক। ব্যাপারটা চরম আশ্চর্য ঠেকল আমার কাছে। কিন্তু আড়ালে থেকে যে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে সে কোথায়? হল ঘরের দুপাশে দুটি ঘরে দরজা লাগানো। আমি বাম পাশের ঘরটির উদ্দেশ্যে অগ্রসর হতেই হঠাৎ পেছন থেকে কে আমার কাঁধে হাত রেখে হাড় হিম করা কঠিন পুরুষালী কণ্ঠে পরিষ্কার বাংলায় বলে উঠল, ও ঘরে যেও না কৃষ্ণচরণ, এদিকে এসো। এতক্ষণ তোমার অপেক্ষাতেই বসে রয়েছি, এসো। রাঠুর আর মিশ্রাদের দলের সবাই অনেক আলাপ আলোচনা করে ঠিক করল যে ছেলেটিকে সবাই স্পর্শ করে থাকবে এবং এইভাবে একে অপরকে স্পর্শ করে ওই অলৌকিক গণ্ডিটাকে টপকে যাবে কিছুজন, এবং কিছুজন থাকবে বাইরে পাহারায়। আর ইতিমধ্যেই খবর হেডকোয়ার্টার এবং পাশে কিছু দূরের আর্মি ক্যাম্পটাতে দিয়ে রাখা হয়েছে। কোনো বিপদ অথবা শত্রুপক্ষের দেখা পেলে খবর পাওয়া মাত্রই মোকাবিলা করার জন্য বিরাট অরণ্যের প্রতিটি জায়গায় জায়গায় ঘিরে ফেলবে সেনা জওয়ানরা। এমনভাবেই তৈরি হয়ে রয়েছে সবাই। সবার মনে একটা অদ্ভুত শঙ্কা। একসময় আশ্চর্য কবচ পরিহিত সেই পুরুত সন্তানটিকে স্পর্শ করে সবাই একে একে অতিক্রম করল সেই অলৌকিক বাঁধটিকে। এরপর যত দ্রুত সম্ভব কয়েকটি দলে ভাগ হয়ে ওরা ছড়িয়ে পড়ল চারিদিকে। তখন পড়ন্ত সূর্যের অতি ক্ষীণ সোনালি আলো পড়েছে অরণ্যের বৃহৎ বৃক্ষগুলির তরু পল্লবে। সোনার মতন ঝকঝক করছে যেন তারা। শুকনো পাতার উপর দিয়ে বিপদের আঁচে ছুটে চলেছে সেনা জওয়ানরা। মচমচ শব্দে পাতাগুলো যেন শেষবারের জন্য জানান দিচ্ছে তাদেরও অস্তিত্ব ছিল এই পৃথিবীর বুকে। কিছুক্ষণ চলার পর ক্ষীণ আলোতে দূর থেকে দেখা গেল একটা পুরো বাড়ির মতন কিছু, কিন্তু কাছাকাছি যেতেই বোঝা গেল সেটি কোনো বাড়ি নয়, ওটি একটি মন্দির। ওয়াকি টকিতে খবর গেল সবার কাছে। খুব সন্তর্পণে তারা মন্দিরের চারিদিক ঘিরে ফেলল এবং মন্দিরের বেদির কাছে আসতেই প্রচণ্ড বিস্ময়ে দেখা গেল ফোঁটা ফোঁটা টাটকা রক্ত পড়ে আছে। আমি জানতাম এত কিছুর নেপথ্যে একজন কেউ আছে যে আড়াল থেকে সব কিছু পরিচালনা করছে। তাই একটুও না ঘাবড়ে দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে সেই নেপথ্য নায়ক মেঘনাদের দিকে রিভলভার তাক করে ঘুরে দাঁড়ালাম। অবাক হয়ে দেখলাম পরনে রক্ত রাঙা আলখাল্লা, কপালে হলুদ চন্দন,
মাথায় রুদ্রাক্ষের মালা জড়ানো জটা, গলায় লম্বা লম্বা কগাছা রুদ্রাক্ষ এবং বেল কাঠের মালা। অতীব সুন্দর, দীর্ঘকায়, বলিষ্ঠ, পেশিবহুল শরীর, গৌর বর্ণ আর ওষ্ঠাধারে হাসির রেখা। চোখে যেন বিরাজ করছে রাজার শাসন। ভয়ঙ্কর অট্ট হাসিতে গোটা ঘর ভাসিয়ে দিয়ে মৃদু স্বরে সে বলল, অস্ত্র অস্ত্র নামাও কৃষ্ণচরণ। অস্ত্র আমার কিচ্ছু করতে পারবে না। আমার চোখের দিকে তাকাও। তোমাকে তৈরি হতে হবে। আমার হাতে বেশি সময় নেই। এসো কৃষ্ণচরণ, এসো। আমি মন্ত্রমুগ্ধের মতো যেন তার কথা মেনে নিতে বাধ্য হলাম। তার পিছু পিছু পৌঁছে গেলাম ডান দিকের ঘরটিতে। এই ঘরটি আসলে ঠাকুর ঘর। বিরাট ঝকমকে মণি মুক্ত খচিত সিংহাসনে বিরাজ করছে শিব আর তার দেবী কালীর একটি অদ্ভুত মূর্তি। এই মূর্তিটি সাধারণ কোনো মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। নিম্নে বিরাজমান শায়িত দেবী কালিকা এবং তার বক্ষে তাণ্ডব নৃত্যরত মহাদেবের ভয়ঙ্কর বিভীষণ মূর্তি। সে মূর্তি দেখলে অত্যন্ত সাহসী বীরেরও শরীরটা শিরশির করে উঠবে। লোকটি গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমি কাপালিক সোমদেব। নাম শুনেছ নিশ্চয়ই। কাল ভৈরবের সাধনা করি। আমার বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। সোমদেব নামটা বড্ড চেনা চেনা ঠেকল, কিন্তু তখন আমি কিছুতেই মনে করতে পারছি না এই নাম আমি কোথায় শুনেছি। মাথার মধ্যে যেন কেমন ভোঁ ভোঁ করছে। সোমদেব আমার দিকে লাল কাপড় এগিয়ে দিয়ে বলল, এই নাও, পোশাক বদলে দ্রুত তৈরি হয়ে নিয়ে পাশের ঘরে এসো। আমিও তার কথা মতো নিজের ইউনিফর্ম ছেড়ে কাপালিকের মতন লাল আলখাল্লা পরে পাশের ঘরের দিকে পা বাড়াতেই যেন আমার চটকা ভাঙল। কেন আমি এসব করছি? কে এই কাপালিক? কেন তার কথাতে আলখাল্লা পড়েছি? ওই ঘরে কি আছে? তবে কি আমাকে সম্মোহিত করেছে কাপালিক? ও ঘর থেকে ডাক এলো, কৃষ্ণচরণ, বিলম্ব করো না। মায়ের ভোগের দেরি হলে ভৈরব ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেন। শীঘ্রই এসো। আমার সম্মোহিত ভাবটা তখন আর নেই। তবে সেটা কাপালিককে বুঝতে দেওয়া চলবে না। আমি এগিয়ে গেলাম ওই ঘরের দিকে। কিন্তু এ কি করতে চাইছে কাপালিক? এই ঘরটির মধ্যিখানে একটা ছোট চৌবাচ্চা মতন আছে। তাতে কুচকুচে কালো জল, আর সেই জলে অর্ধেক ডুবিয়ে রাখা আছে একটা কালো কুচকুচে দেবী কালীর মূর্তি। তার সামনে রাখা একটা হাঁড়ি কাঠ, আর সেই চৌবাচ্চার একাধারে মুখোমুখি দুটো আসন পাতা। একটি আসনে বসে আছে কাপালিক সোমদেব। রাশি করা জবা, ধুতরা, সিঁদুর, ধূপ ধুনো জ্বলছে, যজ্ঞের আগুন জ্বলছে, সঙ্গে সেই মিষ্টি গন্ধটাও পাচ্ছি। বিরাট ঘরটার অন্যদিকে চোখ পড়তেই যেন আমার চোখ ঝলসে গেল। রাশি রাশি সেই সোনালি ধাতব পদার্থের চাই আমার শিংদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রায় 100-র বেশি নর কঙ্কালের খুলি
তার মানে আমি খানিকটা বুঝতে পারছি। কিছুদিন আগেই যে সৈনিকরা হত্যা হয়েছিল, যাদের টুকরো টুকরো দেহাবশেষ পাওয়া গেছিল, তাদের কিন্তু মাথাগুলো পাওয়া যায়নি। তবে কি? এমন সময় কাপালিক চমকে উঠে বলল, এ কি, তোর সম্মোহন কাটলো কি করে? এভাবে তো তোর হুঁশ ফেরার কথা নয়। কি অনাচার হলো? হ্যাঁ, কি অনাচার হলো? কৃষ্ণচরণ, আমার চোখের দিকে তাকা। নিজেকে মায়ের পায়ে সঁপে দে। তোর জীবন এমনিতেও ব্যর্থ। তুই এই দেশের জন্য সৈনিক হয়েছিস, তবে ভুলে যাস না, এই দেশ তোর মূল্য দেবে না, সম্মান দেবে না। তার বদলে তুই মায়ের পায়ে জীবন উৎসর্গ কর কৃষ্ণচরণ। আমার সাধনা আজই তবে সফল হবে। আর তুই যক্ষ হয়ে পাহারা দিবি। এই এই দেখে দেখে দেখ 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 দেখ, রাশি রাশি সোনা আর আর ধন সম্পত্তি। কৃষ্ণচরণ, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ 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 দেখ, তাকিয়ে দেখ, এসব তোর, সব তোর, সব তোর। কাপালিকের চোখের দিকে না তাকালেও এবারে কিভাবে জানি আমি আবার সম্মোহিত হলাম। কাপালি তার সম্মুখের আসনে আমায় বসিয়ে কপালে সিঁদুর লেপে দিল। তারপর আমার গায়ে ছেটালো গঙ্গার জল। জোরে জোরে কি সব দুর্বোধ্য মন্ত্রোচ্চারণে মন্ত্র পাঠ করে ধুতরা, জবা এগুলোর সঙ্গে ঘি মাখিয়ে যজ্ঞের আগুনে নিক্ষেপ করতে লাগলো। তারপর আমায় নির্দেশ করলো চৌবাচ্চার জলে গিয়ে দাঁড়াতে। আমি চুপচাপ একটা একটা নির্বোধ বাচ্চার মতোই চৌবাচ্চার এক হাঁটু কনকনে ঠান্ডা জলে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে কাপালিকও নামলো জলে। তারপর ধীরে ধীরে বলি কাঠের দিকে অগ্রসর হতে হতে কাপালিক চেঁচিয়ে বলতে লাগলো, এই বলিতেই আজ আমার 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 সাধনা সম্পূর্ণ করব মা। তোর তোর সাধ পূরণ করব। তুই ইচ্ছে মতো রক্ত খাবি, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব। আমার আমার প্রাণটা আমার প্রাণটা জড়িয়ে যাবে। কাপালিক নির্দেশ দিল চৌবাচ্চার মধ্যে মায়ের সামনে উবু হয়ে বসে হাঁড়ি কাঠে মাথা রাখতে। আর আমি ঠিক তাই করলাম। আমি দেখলাম কাপালিক বিরাট একটা চকচকে ধারালো খড়গ তুলল। তবুও কেন জানি না আমার বুক এতটুকুও কাঁপলো না। তবে কি সম্মোহনের জন্য এমনটা হচ্ছে? কাপালিক মন্ত্রোচ্চারণ করতে করতে ধীরে ধীরে খড়গ হাতে আমার দিকে অগ্রসর হচ্ছে। এবার জয় মা ধ্বনি দিতে দিতে খড়গটা উঁচিয়ে আমার গলায় কোপ বসাতে যেতেই হঠাৎ ফায়ারিং এর প্রচন্ড আওয়াজের সঙ্গে সঙ্গে কাপালিকের হাত থেকে খসে পড়ল অস্ত্র। আর সঙ্গে সঙ্গে আমার সম্মোহনটা যেন কেটে গেল। কাপালিক হাত চেপে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হুঙ্কার দিতে লাগলো, ছাড়ব না, ছাড়ব না, কাউকে ছাড়ব না, কাউকে ছাড়ব না। আমার সহকর্মীরাও আমাকে ফিরে পেয়ে ভারী উচ্ছ্বাসিত। কাপালিক সোমদেবকে বেঁধে নিয়ে যাওয়া হবে ক্যাম্পে। অতঃপর হবে রহস্যের উদ্ঘাটন।
তারপর 120 জন সৈনিকের মাথার খুলি উদ্ধার করে জাতীয় পতাকায় মুড়িয়ে তাদের সম্মান জানিয়ে সৎকার করা হলো। পৃথিবী থেকে তাঁরা হয়তো এবার চিরমুক্তি নিলেন, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কাপালিক সোমদেবের কেন এই সৈনিক বিদ্বেষ। জানা গেল মণিপুর এবং আসামের সমস্যাজনিত গণ্ডগোলে ভারতীয় সৈনিকদের হাতেই সে হারিয়েছিল তার ভাই এবং মাকে। সেই রাগ আজও পুষে রেখেছে সে। তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু দেশ তাকে উপেক্ষা করেছে। দেশের কাছ থেকে পায়নি কোনো সম্মান। চরম দারিদ্রতায় কাটাতে হয়েছে তাদের দিনের পর দিন। তাই দেশের পরিকাঠামোকে সে চরম ঘৃণা করত শাসকদের। তার বিশ্বাস, যারা শাসন করছে তারাও নাকি ইংরেজদের মতোই স্বার্থপর। দেশের কিংবা জনগণের ভালো তারা চায় না। শিল্পপতি এবং শাসকদের জন্যই নাকি দেশের সাধারণ মানুষদের এমন ভয়ানক দুরবস্থা। আর সৈনিকরা সেই শাসকের নির্দেশে কাজ করে, তাই আরও বেশি তার এই সৈনিক বিদ্বেষ। কাপালিক সোমদেব জ্যোতিষ, কালাজাদু এসব থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রতন্ত্রে সিদ্ধ। মানুষ, প্রেতাত্মা, এমনকি অন্যান্য জীবজন্তুকেও পরিচালনা করতে পারে সে। এমনকি 120 জন সৈনিকের আত্মাকে পরিচালনা করেও বিভিন্ন খারাপ কাজ করত। তাদের মাথাগুলো আটকে রেখেছিল বলেই তো তারা পৃথিবী থেকে মুক্তি পাচ্ছিল না। সোমদেব শিল্পপতি, শাসক কিংবা কালোবাজারিদের তন্ত্র বলে বশ করে তাদের থেকে হাতিয়ে নিত কোটি কোটি টাকা আর সোনা। তাই দিয়ে সে অনাহার ক্লিষ্ট গরিব দুঃখীদের সাহায্য করত। তবে 120 জন সৈনিককে সে নাকি খুন করেনি। সে দেখেছিল খুন হতে, কিন্তু তবুও বাঁচাতে যায়নি। কারা খুন করেছিল তাও নাকি জানে, কিন্তু তারা যে কারা সেটা কিছুতেই বলেনি। গোটা ক্যাম্পের সেনা খুন হওয়ার পর সে ভোরের আলো ফোটার আগেই গোপনে মাথাগুলো নিয়ে গিয়েছিল নিজের কার্যসিদ্ধি করার জন্য। তাই 120 জন সেনা খুনের সমাধান তখনও হয়নি। তাই বোধহয় আরও বেশ কিছুদিন আমাদের ওখানে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত কারা খুন করেছে জানা যায় এবং সেই অপরাধীদের ধরা যায়। এই পর্যন্ত রহস্য উদ্ঘাটন হওয়ার পর আমি চলে এলাম ছুটি নিয়ে বাড়িতে। চরম একটা বিপদের হাত থেকে যে বেঁচেছি তাতেই ধন্যবাদ ভগবানকে। বাড়িতে ফেরার জন্য মনটা হনচান করছিল। রায়নগরে এসে কিছুদিন মনের আনন্দে এদিক ওদিক ঘুরলাম, খেললাম, আড্ডা দিলাম। সে কি শান্তি! কৃষ্ণচরণ কচি কাচাদের উদ্দেশ্যে বলল, এই হলো গল্পের শেষ, বুঝলি? কচি কাচারা এক বাক্যে সবাই বলল, না না দাদু, এখনো তো শেষ হয়নি। ওই কাপালিকটা কি শেষে শাস্তি পেয়েছে? ও হ্যাঁ, তাই তো। শেষমেশে কাপালিকের ফাঁসির অর্ডার হয়েছিল। আমি তখনও এখানে। কিছুদিন পর আমার কাছে খবর আসে কাপালিক নিজের হাতের শিরা কামড়ে ছিঁড়ে আত্মহত্যা করেছে। কথাটা শুনে বাচ্চাগুলো সব চুপচাপ হয়ে গেল। এমন সময় বর্ষার দমকা বাতাসে টিম টিম করে জ্বলা মোমবাতিটা দপ করে নিভে গেল, আর এক ঝাঁক রাতের পাখি কোথায় যেন কাঁই কাঁই শব্দ করে উড়ে গেল। শুনলেন মাছ মারার জঙ্গলে। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি, আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের রোমহর্ষক গল্পগুলি নিয়মিত শুনতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।